একটা দল যারা বলছে আমরা দল বদলাতে নয় নিয়ম বদলাতে এসেছি। রাজ্যে উঠে আসছে এক নতুন রাজনৈতিক শক্তি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। বাংলার বুকে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে লড়ছে তারা নিজেরাই পরিবর্তন চায় না। ভোট লুট হচ্ছে এবং যখন ফেয়ার ভোট হতে চাইছে বিরোধীরা বিক্রি হয়ে আছে তৃণমূলের কাছে। এই বয়সে হঠাৎ রাজনীতিকে চুজ করা কেন? কোনো শিল্প আসছে না, চাকরি দেবে কোথা থেকে? মিথ্যা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশের রাজনীতিতে আসার পিছনে মুকুলের অবদান কতটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাজানো ঘর পেয়েছেন, তাই বড় বড় কথা বলছেন। আমরা শুনেছি নাকি অধীরবাবু হাত ধরে তুমি রাজনীতি এসেছিলে। দুর্নীতিমুক্ত পলিটিক্যাল পার্টি কি এখন ভারতবর্ষে আছে? বাবার ক্ষমতায় কেনা সক্ষম হতে পারে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে ভাইপো সক্ষম। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মানুষ তো খুব উদ্বুদ্ধ, মানুষ তো খুব উৎফুল্ল। এরকম পরিকল্পনা তোমাদের কি আছে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্লোগান মা মাটি মানুষ, এনসিপি স্লোগানটা কি? মা মাটি মানুষ। মারা সেফ নয়, মাটিতে কোনো শিল্প আসছে না, আর মানুষ তৃণমূলের পাশে নেই। এই হলো বৈঠকের আসরত। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ, বৈঠকে বিপ্লব। ক্লাসরুমে বসে ছাত্ররা শুধু ডিগ্রি দিচ্ছে, চাকরি কোথায় কেউ জানে না। গলির মোড়ে চায়ের কাপে ঘুরছে রাজনীতি, কিন্তু সেই রাজনীতি তাদের কথা বলে না। শহরের পোস্টারে মুখ বদলায়, কিন্তু সমস্যাগুলো রয়ে যায় ঠিক একই। এই প্রজন্ম কিন্তু আর সস্তা স্লোগানে ভেসে যায় না। তারা চোখে দেখে, প্রশ্ন করে এবং প্রয়োজনে বদল চায়। আর এই শূন্যতার মাঝেই রাজ্যে উঠে আসছে এক নতুন রাজনৈতিক শক্তি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। একটা দল যারা বলছে আমরা দল বদলাতে নয় নিয়ম বদলাতে এসেছি। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আর আজকের বৈঠকে বিপ্লবে আমাদের অতিথি এই নতুন রাজনৈতিক উদ্যোগের অন্যতম মুখ আকাশ ঘটক। নমস্কার আকাশ। একজন তরুণ যিনি কলকাতার এসি অফিস ছেড়ে নেমেছেন মাঠে, শুধু মাইক ধরতে নয়, মানুষের পাশে দাঁড়াতে। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে শুধু একটা ক্ষমতা নয়, এটা একটা চুক্তি মানুষের সঙ্গে, ভবিষ্যতের সঙ্গে। আকাশ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? চলে যাচ্ছে। আর এই যে নতুন একটা রাজনৈতিক দল, এই যে চিন্তা ভাবনা, এটা কিভাবে এলো হঠাৎ করে? 2021-এর মানুষ পরিবর্তন চেয়েছিল। এই নোংরা, একদম দুর্নীতিগ্রস্ত, ধর্ষণে ভরে গেছে যে বাংলার, যেখানে মানে কোনো সেখানে সমাধান হয় না, সেই পরিবারতন্ত্র থেকে বাঁচাতে বাংলাকে মানুষ বিকল্প খুঁজছে এবং নতুন রাজনৈতিক দলের খুবই প্রয়োজন আছে। এই ভাবনা চিন্তা নিয়ে আমরা নতুন রাজনৈতিক দল আনতে চলেছি, যেখানে সারা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে প্রচুর রেজিমেন্টের পার্টি আছে, যারা ওয়েল এস্টাবলিশড এবং অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত। আকাশ, তোমার কি মনে হয় যে খেলা এত সহজ হবে মাঠে? দেখুন, মানুষ পরিবর্তন চাইছে, দল পরিবর্তন চাইলে চলবে। মানুষ যখন পরিবর্তন চায়, সেখানে কোনো রাজনৈতিক দল একটা শাসক দলকে হারাতে বেশি সময় লাগে না। বাংলার বুকে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে লড়ছে তারা নিজেরাই পরিবর্তন চায় না, মানুষ তাদের হয়ে পরিবর্তন চায়, কিন্তু তারা পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই। এই চলুক। কি দেখে মনে হচ্ছে তাদের পরিবর্তন ইচ্ছে নেই? বিভিন্ন বিষয়ে আপনি দেখুন, 2014 থেকে 25 আজ 11 বছর অতিক্রান্ত হলো। এতগুলো দুর্নীতি সিপিএমেরও ছিল না, সেখানে তারা শাসক দল থেকে ক্ষমতাচ্যুত হলো। কিন্তু একটা 15 বছরে সবে জন্মানো অঙ্কুর তৃণমূল এত দুর্নীতি করেছে, প্রমাণিত, কিন্তু একটা কেসেরও ট্রায়াল শুরু করেনি। এখানেই তো বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকারের যে বিজেপি দল আছে বাংলায়, তৃণমূলকে এক কথারে তারাই ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এত নেতা মন্ত্রী অ্যারেস্ট হচ্ছে কেন?
সিবিআই অ্যারেস্ট করছে, বিভিন্ন এজেন্সি অ্যারেস্ট করছে নেতা মন্ত্রী। কে বলতে পারে এটা তৃণমূলেরই কোনো হেভিওয়েট নেতা বিজেপিকে সাথে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে? তারপর মানুষ তো ভোট দিচ্ছে। এত এত বারবার যে পরবর্তী যে উপনির্বাচনগুলো হলো বা বাই ইলেকশন যেগুলো হলো, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট তো লুট হচ্ছে, প্রচুর ভোটে জিতলেন। ভোট তো লুট হচ্ছে, ভোট লুট হচ্ছে। এবং যখন ফেয়ার ভোট হতে চাইছে, বিরোধীরা বিক্রি হয়ে আছে তৃণমূলের কাছে এবং সেটিং হয়ে চলছে। আকাশ একজন যুবক, একজন 30-32 বছরের একজন যুবক, এই বয়সে হঠাৎ রাজনীতিকে চুজ করা কেন? দেখুন, আমাদের মতো মধ্যবিত্ত ছেলেরা রাজনীতিতে আসার আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে একটা চাকরি হলেই তবে বিবাহিত জীবন এবং সাংসারিক জীবনটি হয়। চাকরি কই বাংলায়? বিভিন্ন ছেলেদেরকে দেখছি। এই তো মমতা ব্যানার্জি সেদিন বললেন যে 40%-এর উপর বেকারত্বের হার কমিয়ে দিয়েছেন। বেকারত্বের হার কমিয়ে দিয়েছে, উনি বললেন। তো চাকরি তো হচ্ছে। আপনি একটি কাজ করুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্য সত্যি হয়, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার আদরণীয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিন মালদা স্টেশনে বসান, কত লেবার সাপ্লাই হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রে, তার কাউন্টিংটা ওরা ভালো করে আগে করুক। কোনো শিল্প আসছে না, চাকরি দেবে কোথা থেকে? মিথ্যা কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশের রাজনীতিতে আসার পিছনে মুকুল রায়ের অবদান কতটা? দেখুন, মুকুল রায়কে দেখে আমি রাজনীতিতে এই কারণেই এসেছিলাম, আমার মনে হয়েছিল মানুষটার মধ্যে কিছু ইচ্ছা আছে। অ্যাজ এ অপোজিশন লিডার আই রেসপেক্ট হিম অলওয়েজ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হলেও তৃণমূলকে আনার ক্ষেত্রে যে কাণ্ডারি, সেটা একমাত্র মুকুল রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাজানো ঘর পেয়েছেন, তাই বড় বড় কথা বলছেন। এবং তারপরেও ওই তৃণমূলের সাথে যখন উনি বিরোধী দলনেতা হিসেবে বিজেপির হয়ে কাজ করেছেন, 2 থেকে 18 ক্যাপাসিটি রেজাল্ট দিয়েছেন। এবং ওনার যে লড়ার যে মোটিভটা, উনি শাসক দলের ভোগটা বেশি দিন করেনি, কিন্তু বিরোধী রাজনীতিটা বেশি দিন করেছেন। এই ইন্সপিরেশনটা আমি ওনার কাছ থেকে পাই। বিভিন্নভাবে উনি একটা দলকে এস্টাবলিশ করার ক্ষমতা রাখেন এবং রেজাল্ট দিতে জানেন এবং মানুষকে নতুন উদ্যোগ দিতে জানেন। হ্যাঁ, একটা ছোট জিনিসকেও বাড়ানো যেতে পারে, এই চিন্তা একমাত্র মুকুল রায়ের ছিল। তাই ওনাকে দেখে আমার মনে হয়েছে যে এই মানুষটিকে দেখে সাংগঠনিক একটি নেতা যেভাবে হওয়া উচিত, বা অ্যাডমিনিস্ট্রেশনের যেভাবে বুদ্ধি, বা ভুলটাকে ধরুন আজকে আমি রাজনীতি করছি, আমি কিছু ভুল করলাম, সেটা আমার যে ভুলটাকেও ঠিক বলা এটা নয়, ভুলটা ভুল হয়েছে এই অন্যায় স্বীকার করাটার ক্ষমতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, সেটা মুকুল রায়ের ছিল। আপনারা দেখে থাকবেন সিঙ্গুরে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় শরিক মুকুল রায় ছিল সিঙ্গুরের টাটা আন্দোলনের ইয়েতে, কিন্তু উনি পরবর্তীকালে স্বীকার করেছেন যে এই টাটাকে তাড়িয়ে ওনার ভুল হয়েছিল, যে যুব সমাজকে চাকরি দেওয়া আজকে মুশকিল হয়ে গেছে। এই অন্যায় স্বীকার বোধটা যে নেতার মধ্যে থাকে, সেই আদর্শ নেতা। তাই মুকুল রায়কে আমি মনে প্রাণে, অনেকে অনেক কিছু বলতে পারে, তৃণমূল বিজেপি যাই বলুক, আমার কাছে একটা আদর্শের জায়গা। আকাশের হাতে খড়ি মানে কোন রাজনৈতিক দলের হাত ধরে? আমরা শুনেছি নাকি অধীরবাবু হাত ধরে তুমি রাজনীতি এসেছিলে। দেখুন, অধীরবাবুর হাত ধরে আসার আগে আমি মুকুল রায়ের সাথে চেনা, মুকুল রায়ের সাথে যাওয়া, ঠিক আছে, তৃণমূল সরাসরি করিনি, ঠিক আছে। এবং 1-2 বার আমি মানিকবাবু সেই সময় বেঁচে ছিলেন, সিএম এর বাড়ি যাওয়া আসা। তুমি কি কংগ্রেসও করতে? আমার রাজনৈতিক জীবনের প্রথম স্টার্ট আপ লাইফ আমি কংগ্রেসে স্টার্ট করি 2018। ওটা স্বপ্নভঙ্গ কেন? দেখুন, আমি আমার 2017-তে মুকুল রায় যখন বিজেপিতে যায়, মোহ ভেঙে গেল কেন? মুকুল রায় যখন বিজেপিতে যায়, আমার তখন 1 বছর আমি কোনো কিছু সিদ্ধান্ত নিইনি এবং আমি দেখি যে ভারতীয় জনতা পার্টি কতটা কি লড়বে। হ্যাঁ, আমি কংগ্রেস যোগদান করি এবং মনে হয় যে কংগ্রেসের মতো একটা পুরনো দল হয়তো লড়াই করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করুন আমি যোগদানের 10 দিনের মধ্যে সভাপতি চেঞ্জ হয়, সোমেন মিত্র চেঞ্জ হয় এবং সোমেন মিত্রর সাথে আমার কিছু মতানুগত হয় কিছু বিষয় নিয়ে, সেইগুলো আমি মানে মিডিয়ার সামনে বলতে চাইছি না। কিছু তৃণমূলের দুর্নীতি নিয়ে লড়াই করতে চেয়েছিলাম, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছিলাম, যার জন্য আমার দুর্নীতিমুক্ত পলিটিক্যাল পার্টি কি এখন ভারতবর্ষে আছে আকাশ? দেখুন, দুর্নীতি মুক্ত এটা বলতে পারে কার কত কম কার কত বেশি। দেখুন,
মানে কোনো party- দুর্নীতি মুক্ত দল আজ অব্দি হয়নি, ঠিক আছে, আমি যতটুকু দেখে এসেছি। কিন্তু দুর্নীতির পরিধিটা যদি কমানো যায় তাহলে হয়তো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের পেটে আরও দু পয়সা হাতে 2 পয়সা আসবে, 2টো চাকরি আসবে। একটা নেতার কখনোই উচিত নয়, আমি বহু নেতার নাম ধরে ধরে বলতে পারি, কারো 1000 কোটি, কারো 2000 কোটি। একটা মানুষ যখন একটা 70 ইয়ার্স 80 ইয়ার্সের জীবন কাটানোর পর যখন সে মারা যায়, সাথে তো এত টাকা নিয়ে যায় না। এত টাকার দরকার কিসের হয়? এই থিঙ্কিংটা আনা দরকার যে কারাপশনের পরিমাণটা বহু অংশে কমানো উচিত। এটা কোন দরকার খুব ইন্ডিয়ান পলিটিক্সে, বেঙ্গল পলিটিক্সে। নতুন রাজনৈতিক দল বাংলাতে কি মনে হয় কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, নতুন রাজনৈতিক দলের মানুষ চাইছে, আমি চাইলেও হবে না, আপনি চাইলেও হবে না। মানুষের একটা ডিমান্ড আছে যে তৃণমূলকে সরাতে হবে। তৃণমূলকে সরানোর জন্য মানুষ একটা সময় 2021-এ বিভিন্নভাবে 19 থেকে শুরু করে 21 অব্দি বিশ্বাস করেছিল বিজেপিকে। আমার বক্তব্য ওখানে যে বিজেপির মতো একটা রেজিমেন্টেড পার্টি, একটা ন্যাশনাল ওয়েতে যার প্রভাব প্রচুর প্রভাব, বড় বড় শিল্পপতি থেকে শুরু করে বড় বড় অনেক নেতা মন্ত্রীর মুখ তারা পশ্চিমবঙ্গে নিয়ে এসে কিন্তু মমতা ব্যানার্জিকে টলাতে পারলো না। তুমি একটা নতুন দল তৈরি করে তোমার কি মনে হয় যে কতটা তুমি এখানে প্রভাব ফেলতে পারো, আবার কিভাবে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কে? মানুষ তোমাকে বিশ্বাস করবে? মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলকে মানে অতীত করতে বেশি সময় লাগবে না, যদি সেই রাজনৈতিক দলের সঠিক প্রচেষ্টা থাকে, যদি সে সেটিং না হয়ে যায়, যদি সে পারচেজ না হয়ে যায়। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি চাইলেই পারতো 2019-এ বা 21-এ। ওনাদের ইচ্ছা নেই, হিন্দুর নামে মিথ্যা ভোট চাইছে, ঠিক আছে। যারা টুপি পরেছে তারাই আজকে হিন্দু হিন্দু করছে, ঠিক আছে। ভারতীয় জনতা পার্টিতে আমি মনে করি না এই ক্যালকুলেশন করেছো, প্ল্যানিং হয়েছে যে ভোটের একটা তো ক্যালকুলেশন হয় যে কত পার্সেন্টেজ ভোটটা আমার আসবে, এই এখান থেকে আসবে, ওখান থেকে আসবে। দেখুন, আমরা নতুন দল আনছি, জনগণের রাস্তায় রাস্তায় যাব, প্রত্যেক ডোর টু ডোর ক্যাম্পেইন করব। আমার মনে হয় না, মানে বর্তমান সময়ে যেখানে ডিজিটাল মিডিয়ার খুব প্রভাব আছে এবং আপনাদের গ্রাউন্ড মিডিয়াও, আমরা গ্রাউন্ডেও আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, বুথ সংগঠনে জোর দেবো এবং সর্বপ্রথম আমরা জনতার পাশে গিয়ে দাঁড়াবো। যে কোনো অসুবিধায়, যে কোনো প্রবলেমে ওই ভারতীয় জনতা পার্টির মতন একটা ইস্যুকে তুললো, 7 দিন ইয়ে করলো, সেই ইস্যুকে ভুলে গেল, এই করলে হবে না। একটা দুর্নীতিকে প্রমাণ করতে হবে, তৃণমূলকে সামনাসামনি এক্সপোজ করতে হবে। বিভিন্ন প্রমাণ আছে, সারদা, রোজভ্যালি, নারদা, কয়লা স্ক্যাম, একটা বড় স্ক্যাম যেখানে বড় মাথা জড়িত আছে। হয়তো তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেতে পারতো, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রমাণিত করতে চাইনি। এখনো চাষিটি কিন্তু প্রমাণ হয়নি। আমি তো বলছি, একটা ছেলের বাড়িতে এসকেলেটর লাগানো আছে, সে বলছে আমার কোনো ইলেকশন এস্তিহারে দিচ্ছে, আমার কোনো বাড়ি নেই, আবার বাড়ি ভাড়া দিয়ে আমি ইনকাম করি, তার বাড়িতে এত টাকার জিনিসপত্র, আসবাবপত্র আসে কোথা থেকে? নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করবো আকাশ। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে।
অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ? কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস? কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ? সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন? সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বৈঠকে বিপ্লব। আমার সাথে আছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির চেয়ারপারসন আকাশ ঘটক। আকাশ, ওয়েলকাম ব্যাক। তাহলে তুমি বলতে চাইছো, তুমি যেটা বলছিলে যে রাজ্যে দিদি, কেন্দ্রে মোদি, পুরোটাই সেটিং। 100%। হাউ ক্যান ইউ বি সো কনফার্মড? মানে কি এত কনফার্ম কি করে হচ্ছে তুমি? এটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। 2021-এ নয় তো কোনোবারই নয়। 2021-এ মানুষ চেয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, গ্রাম বাংলার মানুষ বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল। আপনি ভোটিং পার্সেন্টেজ দেখবেন, এবং গ্রাম বাংলার মানুষ মুখ ফিরিয়েছে, কারণ তারা ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তৃণমূল, তারা তো ফিরে আসছে আবার তৃণমূলে। তারা তৃণমূলে বাধ্য হয়ে ফিরে আসছে, মনে চাইছে না। হ্যাঁ, অপশন নেই বলে ভীতসদ্য। কি চাইবে তৃণমূলের কাছে মার খেতে, কেস খেতে, এবং অপোজিশনে কোনো পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে না। তুমি একটা নতুন পার্টি নিয়ে আসছো, নতুন পার্টির সংগঠক, এবং নতুন পার্টিকে তুমি একটা আইডিওলজির মাধ্যমে মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছো। বিভিন্নভাবে তুমি সংগঠন করছো, আরও ভালো কাজ করার চেষ্টা করছো। কয়লা আন্দোলন করছো, ছাত্র আন্দোলন করছো, শিক্ষক আন্দোলন করেছি। শিক্ষক আন্দোলন করছো। তো তুমি মনে হয় যে এই কয়েকটা আন্দোলন করে কি একটা এত বড় একটা হাতি মানে হস্তিসম একটা এলিফ্যান্ট রেজিমেন্ট পার্টি তুমি মমতা ব্যানার্জি, তাকে তুমি হারানো সম্ভব বাংলাতে? দেখুন, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের
নৈতিক মানুষকে বোঝাবেটা কি? মানুষকে একটাই জিনিস বোঝানো, মানে একটা যে কোনো পার্টি, নতুন পার্টি তো একটা আইডিওলজি থাকে। আমাদের আইডিওলজি 3-4টা এমন আইডিওলজি বলো যেটা মানুষ শুনে হয়তো আমাদের ভাববে। প্রথম আইডিওলজি হচ্ছে 14 থেকে 25 অব্দি যতগুলো তদন্ত হয়েছে ততগুলো তদন্তের সুবিচার চাইব বিজেপির কাছে। কারণ ভারতীয় জনতা পার্টি সাহায্যেই এরা সব কেস আজকে ধামাচাপা পড়ে আছে। আমরা এই প্রশ্ন তুলবো, আমরা রাষ্ট্রপতি অব্দি লেটার করবো। তাদের সাধারণ মানুষের লাভ। চিটফান্ডে তো বহুত মানুষের টাকা গেছে, তারা আজ অব্দি টাকা ফেরত পেয়েছে? কতবার অকশন হয়ে গেল বিভিন্ন। মমতা ব্যানার্জি কেন, বিজেপির আমলে তো কেউ টাকা ফেরত পায়নি, কংগ্রেসের আমলে কেউ টাকা ফেরত পায়নি। না না, আজকে তুমি কি করে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবে? আমরা রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হব, রাজ্যপালের কাছে দ্বারস্থ হব, বিভিন্নভাবে আমরা চেষ্টা করব। আজকে আমরা দেখছি বহু প্রপার্টি রোজ ভ্যালির অকশন হচ্ছে, তার অ্যামাউন্ট কোথায় যাচ্ছে, মানুষ আদৌ ফেরত পাচ্ছে কিনা, এগুলো আজকে জলে মিশে গেছে। আজকে আমরা দেখতে পেরেছি নারদাতে, আজকে কলকাতার মতো যেখানে এত বড় একটা শহর, সেখানে দুবারের যারা মেয়র থাকলেন তাদের দুজনকেই নারদা স্ট্রিংয়ে দেখা গেছে। কলকাতার মানুষের লজ্জা যে তাদের মেয়র এই দুজন যারা নারদা স্ট্রিংয়ে দেখা গেছে, এবং নারদা স্ট্রিংয়ে বহু টাকা তৃণমূল নিয়েছে। ম্যাথু আমার বাড়িতেও আগে এসছেন, ম্যাথু স্যামুয়েলের সাথে আমার একটা নিবিড় 294টা সিট আকাশ, কোটাকে টার্গেট করছো। মানুষ যটা চাইবে, যতগুলো মানুষ চাইবে, আমি তো অ্যাজ এ রাজনীতিক দল 294টাই টার্গেট করবো। আমার তো তৃণমূলের সাথে লড়াই। তোমাদের কি এরকম প্ল্যান আছে যে 294 সিটে তোমরা পার্টির এমএলএ ক্যান্ডিডেট দাঁড় করাবে? যদি সহৃদয় প্রাণ মানুষ যদি থাকে, যার মধ্যে সাহস আছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার, আমরা তাদের কি পরিকল্পনা কতটা, এখন কতটা, কোন জায়গায় আছো তোমরা? আমাদের পরিকল্পনা তো আছে তৃণমূলের সাথে লড়াই, এরপর মানুষ ঠিক করবে। আমি ঠিক করার কেউ নেই যে আমি কটা সিটে লড়বো। মানুষ যটা সিট চাইবে সেখান থেকে যদি নেতা উঠে আসে, তেমন আমরা মানে এখনো তো পরিকল্পনা তাহলে সেভাবে পরিপক্ক হয়ে ওঠেনি। পরিপক্ষ দেখুন 294টাই টার্গেট আছে, কিন্তু এখনই মুখ ঠিক হয়নি। এবং মুখ ঠিক বলতে আমরা নতুন মুখকেই বেশি প্রাধান্যতা দিচ্ছি এবং যুব সমাজকে বেশি টার্গেট কাদের? ইউথ। আমি তো বললাম যুব সমাজকে প্রাধান্যতা দিচ্ছি, কারণ যুব সমাজ আজকে তারিখে সিনিয়র নেতাদের দ্বারা পরিচালিত এবং তাদের মানে পদতলিত করছে সিনিয়র নেতাদের, মানে তাদের পিছনে ঘোরা দাদা এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার। কারণ এই দাদারাই আগে গিয়ে বাঘা হয়ে বসে থাকে, প্রচুর টাকা ইনকাম করছে, মানে পলিটিক্যাল সিস্টেমটাকে নোংরা করে দিচ্ছে। এবং যারা আজকে ইউথ আছে তারাই সিনিয়রদের পা চাটতে একটা টাইমে যখন মানে তারা সিনিয়র হচ্ছে, তারা কারাপশনটা শিখে যাচ্ছে। তাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দিতে চাই, নতুন মুখদেরকে নতুন কারাপশন ফ্রি কি রাখতে পারবে? 100% ট্রাই করবো। এটা তো বলা যায় না যে কারাপশন ফ্রি, আমাদের চেষ্টাই আমরা কারাপশন ফ্রি রাখার জন্য আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে নতুন মুখ। আমরা চাইলেই মানে তৃণমূলের বা বিজেপির লোক যারা কারাপ্টেড, যাদের চরিত্রের কোনো ঠিক নেই, তাদেরকে আমরা নেওয়ার এই ভাবনা চিন্তা নেই, বা পরিবারতন্ত্র এই ভাবনা আমাদের নেই। যেমন নেতার ছেলেই নেতা হবে, আপনি বহু এক্সাম্পল আছে। ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম কাউন্সিলর, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, ঠিক আছে, নেতার ছেলে। অনেক ক্ষেত্রে তারা তো ডিজার্ভেন্ট, মানে তারা তো ডিজার্ভ করে, তারা তো মানে ওদের থেকে অনেক বেটার ডিজার্ভ করে। তৃণমূলে দেখবে রাজনৈতিকভাবে তারা তো সক্ষম, তারা তো সেই কাজটা করে। বাবার ক্ষমতায় তো সবাই সক্ষম হতে পারে, বাবার ক্ষমতায় কেনা সক্ষম হতে পারে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে ভাইপো সক্ষম যে একটা। তোমার কি মনে হয় না অভিষেক ব্যানার্জি সুবক্তা এবং উনি অনেক ভালো কাজ করতে পারেন? সুবক্তা হলে সুসাংগঠনিক হয় না, বা সুবক্তা হলে সে মানে আদর্শ রাজনীতিবিদ হতে পারে না। রাজনীতিবিদের আদর্শতা হচ্ছে প্রথমত কারাপশন ফ্রি। কতটা কারাপশন ফ্রি উনি বলতে পারবেন? আরে বাংলার মানুষকে জিজ্ঞেস করুন না, আমাকে বলার কি দরকার আছে, বাংলার মানুষ বলে দেবে। যারা আজকে তৃণমূলের যুবরাজ জিন্দাবাদ করছে, তারা দিনের শেষে রাতে কি বলে সবাই জানে, ঠিক আছে। উনি যদি 2011 আগে আসতেন এবং তৃণমূলের ঝান্ডাটা ধরে বলতেন, হ্যাঁ বিরোধী রাজনীতিটা করতেন, তাহলে বলতাম যে হ্যাঁ বয়স কম, তখন হয়তো 2014 উনি এমপি হতে পারলেন। তার আগে ধরুন এমপি হওয়ার, আমি একটা ক্যালকুলেট দিয়ে দিই, 2014 যদি এমপি হয় 25 বছর হয়, ঠিক আছে।
5 বছর আগে খুব বেশি হলে 2009, ঠিক আছে? তো 5 বছর আগে ওনার বয়স, একটা ছাত্র রাজনীতি শুরু কখন হয়? 18 বছর। 18 বছর 7 বছর আগে যদি 2014 থেকে 7 আপনি মাইনাস করেন, তো 2007 মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে উনি তো থাকতে পারতেন অ্যাজ এ ছাত্র নেতা হিসেবে, দেখেছেন? কখনই থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ভোগী করে রেখেছেন, পুরনোদেরকে ইউজ করে আজকে নিজের ভাইপোকে এগিয়ে দিয়েছে, এবং পুরনোদের হাল তিহার, আরও বাকি যেগুলো আছে সেগুলোও যাবে, চিন্তা নেই। ঠিক আছে আকাশ, ভবিষ্যতে জানা যাবে। এবং আরেকটা জিনিস, বাংলার বুকে বিরোধী দলের একটা বড় গ্যাপ আছে, যার জন্য মানে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি আনছি, কারণ বিজেপি নাতাত আছে। 2024-এ যারা আসল যারা গ্রাউন্ড লেভেলে কংগ্রেস করেছে তারা দেখেছে। বিজেপি আর তৃণমূল যদি আতাত করে নেয় তাহলে তোমার ফাইটটা আরো বেশি টাইট হয়ে যাবে। অসুবিধা নেই, মানুষ চাইছে কিন্তু 1 ইঞ্চি তো জায়গা করা খুব মুশকিল মানুষ, পড়বে। আরো সুবিধা তো, মানুষ চাইছে নতুন দল। মানুষ চাইলে এতগুলো ভোট জিতছে কি করে তাহলে? না সব কি লুট করে জেতা সম্ভব? হ্যাঁ অবশ্যই, কিছু তো আইডিওলজি আছে। বাইরে কিচ্ছু আইডিওলজি নেই। আইডিওলজি মানে আকাশ ঘটক একটা দল, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি একটা দল করেছে, সেই দলটার কি একটাই লক্ষ্য যে ওই পার্টি এই পার্টি এ পার্টি বি পার্টি সি পার্টি করাপশন করছে, দুর্নীতি করছে, চরিত্র খারাপ, সবকিছু খারাপ, তার জন্য আমি ক্ষমতায় আসতে চাইছি? নাকি আকাশ ঘটক এটা ভাবছে যে আমি আইডিওলজি কিছু সেট করে, কিছু আমি রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে সেটার সাথে লড়াই করে আমি নিজের মানুষের কাছে পৌঁছতে চাইছি? দেখুন, কোনটা? আমার কাছে সর্বপ্রথম হচ্ছে বাংলার সিস্টেমটাকে রেগুলেশন আনা দরকার। বাংলায় যে দুর্নীতি চলছে এটা তো চেঞ্জ হওয়া দরকার। বাংলার আপামর জনতা চাইছে এই দুর্নীতিগ্রস্ত সরকার সরুক এবং কোনো ফ্রেশ সরকার আসুক, যে বাংলাকে ভালো করতে পারবে। আমি নাম ধরেই বলছি, বিভিন্ন নেই কি তৃণমূল বা বিজেপিতেও ভালো মানুষ আছে, আছে, কিন্তু তারা তৃণমূল করতে পারছে না, বসে যাচ্ছে। বিভিন্ন মানুষ আছে, আমি বলছি তো 2-3 কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মানুষ তো খুব উদ্বুদ্ধ, মানুষ তো খুব উৎফুল্ল। এরকম পরিকল্পনা তোমাদের কি আছে? ভাতা দিয়ে মানুষকে অক্ষম করছে। আপনি ধরুন, আপনার স্ত্রী 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আর আপনি মাইগ্রেন্ট লেবার খাটতে যাচ্ছেন গুজরাটে, আপনার স্বামী থাকছে বাইরে আর আপনি থাকছেন 1,000 টাকার জন্য এখানে। শিল্প নেই, ভিক্ষা দিয়ে বাংলাকে চালাচ্ছে নিজেদের জেতার জন্য। আমি তো খোলা কথা বলছি। আপনি ধরুন তো, আমরা কি আগে দুর্গাপুজো করিনি? বরাবর আমাদের দুর্গা প্রতিমা, আমাদের নিজের বাড়ির দুর্গাপুজো আছে, খুব দুর্গাপুজো বরাবর চলে এসছে। কিন্তু আজকে দুর্গাপুজোকে কালকে 1,10,000 টাকা দিয়েছেন। 1,10,000 টাকা কোনো দুর্গাপুজোর পুরো সেট আপ হতে পারে? উনি পুরো খরচা দিচ্ছেন না, উনি তো সাহায্য করছেন মানে হচ্ছে ভোট ব্যাংক তৈরি করছে। মানে যত ক্লাবগুলোর যত দাদা ভিত্তিক সবগুলোকে আমার ভোটের দিন চাই, যার জন্য আমি তোমাদেরকে সাহায্য করলাম। আমি সাহায্য করছি, আমি তো ভোট চাইতেই পারি, এটা তো অন্যায় নয় কিছু। এটার মধ্যে আকাশ ঘটক অন্যায় কি দেখছে? এখানে একটাই অন্যায় দেখছি, এই টাকাটা নিয়ে আপনি ধরুন অনেক ক্ষেত্রে বলছে 48,000 কোটি টাকা আমার লক্ষ্মীর ভাণ্ডারে যাচ্ছে। আপনি 48,000 টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডারে যাচ্ছে, আপনি সেটা মানুষকে কতটা হেল্পফুল হচ্ছে? 1,000 টাকায় মানুষের কোনো হেল্পফুল হয় না, কারণ শিল্প নেই। মানে সেই টাকা দিয়ে আপনি যদি কিছু না পাওয়ার থেকে, অন্যান্য সরকারও তো ছিল, কিছু না পাওয়া থেকে তো কিছু পাওয়া তো না, এটা তো আপনি ভিক্ষা দিচ্ছেন, মানুষকে অক্ষম করে দিচ্ছেন। একটা রাজনীতি নেতার উচিত মানুষকে সক্ষম করে তোলা। সক্ষম করবে কিভাবে আকাশ ঘটক পার্টি? আমার একটাই আইডিওলজি, এই যে টাকা ফান্ড রিলিজ হচ্ছে, এই টাকা দিয়ে কিছুই লাভ নেই মানুষের। আমার বক্তব্য, এনসিপি কোন শিল্প নিয়ে আসবে, রাজ্যে কোন শিল্প এনসিপি নিয়ে আসবে যেটা মমতা ব্যানার্জি বা এই শুভেন্দুরা বা দিলীপরা আনতে পারেনি? স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা বিগ স্কেল ইন্ডাস্ট্রি, এই যে লক্ষ্মীর ভান্ডারের যে ফান্ড খরচা হচ্ছে যত 1,000 কোটি টাকা, সেখানে যদি আমি একটা কারখানা তৈরি করি, আমি কিছু এমপ্লয়ি তৈরি করতে পারলাম। গভর্নমেন্ট সেক্টরটাকে আজকে নষ্ট করে দিয়েছে। গভর্নমেন্ট সার্ভিস দিতে পারছে না। ভাই, তুমি দিতে পারছো না, তুমি কোনো কিছু নতুন রিক্রুটমেন্ট দিতে পারছো না, কিন্তু তুমি ভাতা দিতে পারছো। এই জিনিসটাকে, সিস্টেমটাকে চেঞ্জ হওয়া উচিত। একটা মহিলা 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, কিন্তু তার স্বামীকে চাকরি দেওয়ার ক্ষমতা তৃণমূলের নেই। আমরা এর বিরুদ্ধে। আমরা ওই টাকায় কোনো স্মার্ট সিটি করব, যেখানে বিভিন্ন স্টল,
বিভিন্ন স্মল ইন্ডাস্ট্রি তৈরি করবো। এগুলো তো আছে, এগুলো তো করছে। দেখুন কোথায় করছে, নতুন ইন্ডাস্ট্রি কি আছে? আজ ধরুন আমি যদি একটা 40,000 কোটি টাকা দিয়ে স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করি, স্টেট আন্ডারটেকিং অফ স্টেট গভর্নমেন্ট, আমি ওখানে প্রায় 2,000-3,000 এমপ্লয়ি তৈরি করতে পারবো। আস্তে আস্তে সেটা বাড়বে, তাকে দেখে আরও স্মল ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই জিনিসগুলোর উপর ইয়ে করা দরকার। দেখুন শিল্প যদি না হয়, ভাতা দিয়ে বেশি দিন চলবে না। কত ধার, বা মানে ধারের খাতা তো 6 লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে। সরকারের তোমাদের স্লোগানটা কি? যেমন বুদ্ধ স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্লোগান মা মাটি মানুষ। এনসিপি স্লোগানটা কি? মা মাটি মানুষ। মারা সেফ নয়, মাটিতে কোনো শিল্প আসছে না, আর মানুষ তৃণমূলের পাশে নেই। আমাদের একটাই স্লোগান, শিল্প চাই, যুবদের হাতে বাংলাকে তুলে দিতে চাই, ঠিক আছে, এবং দুর্নীতি মুক্ত এবং শিল্পায়ন বাংলায় খুব দরকার। মানে স্লোগান বা ভাষণ দিয়ে বাংলাকে কখনো শুধরানো যাবে না, মন থেকে ইচ্ছাটা দরকার। আমাদের সেই ইচ্ছা আছে, আমরা ওই ভিক্ষা ভাতা এইসব দিতে চাই না। ভাতা দিয়ে মানুষকে অক্ষম করছে, আমরা সক্ষম করতে চাই, আমরা ইন্ডাস্ট্রি লাগাতে চাই। আমরা কখনোই বলছি না যে আমরা এই দেবো সেই দেবো মানুষকে, হ্যাঁ দেবো যেগুলো নেসেসারি। অনেক সময় আমাদের বিভিন্ন ম্যানুফেস্টিং আছে, সে লঞ্চের দিন আমরা জানাবো, ঠিক আছে, কিন্তু এমন নয় যে বাংলাকে শেষ করে দেবো। বাংলার কোনো ইন্ডাস্ট্রি নেই, বাংলার মাইগ্রেন্ট লেবাররা সেই জেনারেল কম্পার্টমেন্টে করে যাচ্ছে গুজরাট মহারাষ্ট্রে খাটতে, 18,000 টাকা 15,000 টাকা, এটা মানে পার ডে ওদের ইয়ে হচ্ছে 600 টাকা। আমাদের সরকার এলে এই মাইগ্রেন্ট লেবারগুলোকে আগে আমরা বেঙ্গলে আনবো এবং বেঙ্গলে আমরা ওদের সার্ভিস দেবো, পে স্কেলটা বাড়াবো। আমাদের আইটির যারা ছেলে মেয়ে আছে ব্যাঙ্গালোরে এত স্যালারি পাচ্ছে, এখানে আসতেই চায় না। আমাদের পরিবারেও অনেকে আছে যারা বলে না ব্যাঙ্গালোরেই ঠিক আছে, এখানে এলে ঠিক নেই। কেন? ওখানে পে স্কেলটা বেশি। আমাদের পে স্কেল বাড়াতে হবে, ম্যানেজমেন্টের সাথে বসতে হবে, বিভিন্নভাবে শুধরাতে হবে, চেঞ্জ করতে হবে মানুষের। দেখুন, আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, আমরা মানুষের পালস বুঝি, আমরা মানুষের কষ্টটা বুঝি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিংটা বুঝি। কোথায় ক্লিনিং? শুধু নিউ টাউন। কলকাতায় নোংরা দেখুন তো, দেখলে মানে কলকাতা তো নিউ টাউন ছেড়ে দিন, চিনার পার্কের ওই সাইড দিয়ে যান, সল্টলেক যান, জলে ভাসছে, কোনো ইয়ে করেনি। শুধু কালীঘাটের উন্নতি হচ্ছে, মানুষের কিছু উন্নতি নেই। তো এবং সব দলকে নিজেদের হাতের মুঠোয় রেখে তৃণমূল চলছে। বিরোধী দলের বললাম তো, মানুষ তৃণমূলের বিকল্প চাইছে, কিন্তু বিকল্পদের মুখ বন্ধ করে রেখেছে তৃণমূল। কাকে বলবেন? বিজেপি আতা, কংগ্রেসে ইন্ডি জোটের মধ্যে তৃণমূলকে নিয়েছিল 24-এ, সোনিয়া গান্ধীর পাশে মমতা আর রাহুল গান্ধীর পাশে অভিষেক। মেনে নিতে পারবে কংগ্রেসের যারা মুর্শিদাবাদে কংগ্রেস করে, যারা পুরুলিয়ায় কংগ্রেস করে? পুরুলিয়াতে অনেক ভালো ভালো নেতা আছে, নেপাল মাহাতো, এরা আজকে বসে আছে কেন? কংগ্রেস থেকে ভীতসদ্য। বিজেপির মধ্যে একটা জেনুইন বিজেপি নেই, সব মাথা তৃণমূল, দিনে বিজেপি রাতে তৃণমূল, এইসব চলছে। আর কিচ্ছু না, বাংলা শেষ করে দিয়েছে। বাংলাকে নতুন রেভুলেশন আনতে হবে, যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে, দুর্নীতি প্রমাণ করতে হবে। বিভিন্ন দুর্নীতি আছে, কয়লা দুর্নীতি বলছি তো, কয়লা দুর্নীতিতে বড় মাথা যুক্ত আছে। সারদা, রোজভ্যালি, প্রয়াগ, বিভিন্ন চিটফান্ডের টাকা তৃণমূলের মিনিস্টার রেখেছে এবং একটা সিস্টেম খুব বাজে জিনিস করে দিচ্ছে তৃণমূল। শুধু কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দল, মিনিস্ট্রিতে দেখুন কলকাতার লোক বেশি পাবেন। জেলার নেতারা কি খারাপ? সিনিয়র নেতাদের কি ইউজ করছেন, দুর্নীতি প্রমাণ করছেন, তাদেরকে ছেটে ফেলে দিচ্ছেন। এক্সাম্পল অনুব্রত মণ্ডল দেখুন না, আজকে কাজল শেখ বড়, অনুব্রত মণ্ডল ছোট। অবস্থা দেখুন, কলকাতা মনিটরিং করছে নারদা স্ক্যামের নেতারা। এইভাবে আর পরিবারতন্ত্র দল, সোহনদেবের ছেলে সায়নদেব, ঠিক আছে, বিভিন্ন বহু 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 এক্সাম্পল আছে। এরা নতুন মুখ তুলে আনবে না, নেতার ছেলেই নেতা হবে, কারণ পরিবার শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইভাবে পারিবারিকতন্ত্র দল তারাই করে যাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য, বাংলা বা দেশের স্বার্থসিদ্ধির জন্য করে না এরা। ঠিক আকাশের বুকে অনেক সাহস, চোখে অনেক স্বপ্ন। নতুন পার্টি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। এখন এটাই দেখার যে রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি, কেন্দ্রে মোদি,
এই দুটো রেজিমেন্ট পার্টি অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সহাবস্থান করছে। আমরা সাধারণ মানুষ লড়াই মানে বুঝি বিজেপি এবং টিএমসি, খানিকটা সিপিএম, খানিকটা কংগ্রেস। তো এনসিপি যে পার্টিটা আসছে, সেই পার্টির যে স্বপ্ন, যে আইডিওলজি তারা নতুন করে আসার চেষ্টা করছে, সেটা ভবিষ্যৎ বলবে যে তারা কতটা সাকসেসফুল, কতটা ফেলিওর, কতটা তারা এগোতে পেরেছে, বা তারা কিছু ক্ষমতায় কিছু দখল করার পর বা কিছু পাওয়ার পর তারা কীভাবে সেটাকে দুর্নীতিমুক্ত একটা পার্টি তৈরি করতে পারবে, সেটাই এখন দেখার। বৈঠক বিপ্লব আজ এটুকুই। আপনারা দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।